আন্টার্কটিকা নিয়ে বিভিন্ন দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লেগে থাকে যে কে আন্টার্কটিকায় কতটা জমি কবজা করতে পারবে। এই ম্যাপটা দেখলে বুঝতেই পারবেন যে কোন দেশ কতটা এলাকা ক্লেম করে আন্টার্কটিকার মধ্যে। আন্টার্কটিকা যার আবিষ্কার হয় 1820-তে। এটি একটি মহাদেশ এবং ইউরোপ মহাদেশের থেকেও অনেক বড়। আর 1898 সাল থেকে বিভিন্ন দেশ সেখানে নিজেদের এক্সপেডিশন পাঠাতে শুরু করে। শুরু হয় আন্টার্কটিকা দখলের লড়াই। কিন্তু আজকের ভিডিওতে আমরা অন্য দেশের কথা বলবো না। ভারত এই লড়াইতে কোথায় ছিল আর বর্তমানে কোথায় আছে আর কি করে ভারত নিজের জায়গা বানালো সেসব নিয়েই আলোচনা করব। আন্টার্কটিকা নিয়ে দেশগুলোর মধ্যে লড়াইয়ের দুটো কারণ, এক হলো সেখানে পারমাণবিক খনিজ রয়েছে প্রচুর পরিমাণে, দুই হলো জিওপলিটিক্স। আর 1898 সালে যখন এই আন্টার্কটিকা মহাদেশ দখলের লড়াই চালু হয়, ভারত তখনও পরাধীন। সেই পরাধীনতা কাটাতে ভারতের সময় লাগে আরও 50 বছর। আর ততদিনে কিন্তু অন্যান্য দেশ সেখানে বেশ পসার জমিয়ে বসেছে। আন্টার্কটিকার এই জিওপলিটিক্সে ভারতের প্রথম প্রবেশ হয় জওহরলাল নেহরু ও কে মেননের হাত ধরে 1956 সালে। 1956 সালে ইউনাইটেড নেশনের 11তম জেনারেল অ্যাসেম্বলিতে যখন কোয়েশ্চেন অফ অ্যান্টার্কটিকা চলছিল, সেখানে ভারত একমাত্র দেশ যারা বলে এই বিশাল আন্টার্কটিকা সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত, এখানে কোনো নির্দিষ্ট দেশের নির্দিষ্ট এলাকা থাকা উচিত না এবং যা সমস্ত খনিজ সম্পদ আছে তার উপরেও কারোর ব্যক্তিগত অধিকার থাকা উচিত না। স্বাভাবিকভাবে এই কথা শুনে অনেক দেশ একেবারে আশ্চর্য হয়ে যায় আর ভাবে ভারত নিজের ক্ষমতার চেয়ে একটু বেশি কথা বলে ফেলছে। আর সেটা সেই সময় দাঁড়িয়ে ঠিকও ছিল। সেই সময় ভারতের ইকোনমি বা মিলিটারি কোনোটাই আজকের মতো ছিল না। এছাড়া আর্জেন্টিনা আর চিলি ভারতের বিরোধিতা করে তীব্রভাবে, আর সেই সময়ের জন্য ভারতকে পিছিয়ে আসতে হয়। চিলি আর আর্জেন্টিনার এরকম বিরোধিতা করার কারণ হলো তারাও আন্টার্কটিকার কিছুটা পার্টকে নিজের বলে দাবি করছিল। আর মোট 12টা দেশ কিন্তু ছিল যারা আন্টার্কটিকাকে নিজের দেশের পার্ট বলে দাবি করত। ইন্ডিয়ান গভর্নমেন্ট তো পিছিয়ে আসে, কিন্তু সেই সময় ইউএনএ ভারতের প্রতিনিধি ছিলেন আর্থার লাল। তিনি সমানে ইন্ডিয়ার গভর্নমেন্টের যা দাবি ছিল সেগুলো নিয়ে ইউএনএ বলতে থাকেন। আর 1 ডিসেম্বর 1959-এ আন্টার্কটিকা ট্রিটি সই হয়, যা 12টা দেশ মিলে সই করে ওয়াশিংটন ডিসিতে। এই ট্রিটির মেন ফিচার্সগুলো ছিল আন্টার্কটিকার অ্যানিম্যালদের প্রোটেকশন দিতে হবে, ম্যারিন লাইফ প্রোটেক্ট করতে হবে, সেখানকার স্বাভাবিক উদ্ভিদ আর এনভায়রনমেন্ট নষ্ট করা যাবে না, শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্যই আন্টার্কটিকা ইউজ হবে, তাও গবেষণার প্রতিটা দেশ অন্যান্য দেশের সাহায্য করবে আর ডেটা আদান প্রদান হবে। নেহেরু আর মেনন যা যা চেয়েছিলেন সেই সবটাই কিন্তু এই ট্রিটিতে ছিল। যদিও দেশগুলো তাও ক্লেম করে থাকলো আন্টার্কটিকার বিভিন্ন অঞ্চলের ওপরে নিজেদের আধিপত্য, কিন্তু এই ট্রিটি যখন সাইন হলো তখন ইন্ডিয়াকে না ডাকা হলো, আর না ইন্ডিয়ার এই ট্রিটি সাইনে কতটা বড় হাত ছিল, কতটা বড় ইম্প্যাক্ট ছিল সে কথা স্বীকার করা হলো না। জওহরলাল নেহরু শুধু চেয়েছিলেন আন্টার্কটিকাতে যে পরিমাণ পারমাণবিক খনিজ আছে তা যেন কোনো দেশ আরও মারাত্মক পরমাণু অস্ত্র বানাতে না পারে, কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে নিউক্লিয়ার ওয়েপন কী ধরনের ডিস্ট্রাকশন করতে পারে সেটা পুরো পৃথিবী দেখেছিল। আন্টার্কটিকার টেরিটরি নিয়ে তার কোনো লোভ ছিল না, ব্যাস এইটুকুই। তখনকার মতো আন্টার্কটিকা নিয়ে ভারতের জিওপলিটিক্স এইটুকু অবধিই সীমিত ছিল। এটা নিয়ে ভারত আর অত মাথা ঘামায়নি। কারণটা হতে পারে হয়তো দেশে তখন ইকোনমি, আর্মি, ইন্টেলিজেন্স কোনোটাই অত ডেভেলপ ছিল না আজকের মতো, তাই ভারত একদম শান্ত হয়ে যায় আর কোনো আওয়াজ করে না এই বিষয়ে। কিন্তু পিকচার এখনো বাকি ছিল। এরপরে 9 জানুয়ারি 1982 সকাল হঠাৎ ইন্টারন্যাশনাল মিডিয়াতে হই হই পড়ে যায় যে ভারত নাকি আন্টার্কটিকাতে নিজেদের এক্সপেডিশন পাঠিয়ে দিয়েছে। মানে যেসব কাজ এতদিন ডেভেলপড কান্ট্রিগুলো করছিল সেটাই ইন্ডিয়া করে দিল প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর লিডারশিপে। কোনো দেশকে কিছু না জানিয়ে, এমনকি কোনো দেশের ইন্টেলিজেন্স এজেন্সি পর্যন্ত বুঝতে পারেনি যে ইন্ডিয়া এরকম কোনো এক্সপেডিশন পাঠাতে পারে আন্টার্কটিকায়। গোটা ওয়ার্ল্ড শক হয়ে যায় ইন্ডিয়ার এই অ্যাকশানে। এই অপারেশনের নাম ছিল অপারেশন গঙ্গোত্রী। ইন্দিরা গান্ধী ভালো করেই জানতেন আন্টার্কটিকার মিনারেল ইন্ডিয়ার জন্য কতটা হেল্পফুল হতে পারে আর জিওপলিটিক্সে ইন্ডিয়া কতটা উঁচু মাত্রায় পৌঁছে যেতে পারে। তার জন্য তিনি এই হাইলি কনফিডেন্সিয়াল অপারেশনটা করান। এই অপারেশনের লিডার ছিলেন বায়োলজিস্ট সঈদ জাহুর কাসিম আর সিপি বোহরা। এই অপারেশন ব্রিটেন আর অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো একদমই ভালো চোখে দেখেনি, যেমনটা ওরা ইন্ডিয়ার কোনো উন্নতি ভালো চোখে দেখে না সেরকমই। আর সেই সময় ইউরোপিয়ান মিডিয়ার হেডলাইন বেরিয়েছিল ইন্ডিয়া কোয়াইটলি ইনভেডেড আন্টার্কটিকা,
যখন ইউরোপ কাউকে কিছু না বলে অ্যান্টার্কটিকা গেল, তখন সেটা হলো সায়েন্টিফিক এক্সপ্লোরেশন, আর যখন ইন্ডিয়া গেল সেটার নাম দেওয়া হলো ইনভেশন। এরপর ইন্দিরা গান্ধী আরও একটি এক্সপেডিশন পাঠান সেই একই বছরে। এখন ইনভেশন যখন হয়েই গেছে তখন আর একবারই হোক। আর এই এক্সপেডিশন যায় 10th ডিসেম্বর 1982। আর এইবার এই মিশন লিড করছিলেন ইন্ডিয়ার টপ জিওলজিস্ট VK রায়না। যখন ইন্ডিয়া পরপর দুটো এক্সপেডিশন অ্যান্টার্কটিকাতে সফল করলো, আর তাও আবার কোনো ডেভেলপ কান্ট্রির সাহায্য ছাড়া, এমনকি কাউকে কিছু না জানিয়েই উইথ ফুল সোয়াগ, তখন 1983-তে অ্যান্টার্কটিকা ট্রিটিতে ইন্ডিয়াকে নিতে বাধ্য হলো এই সমস্ত দেশগুলো, যেটা 1959 সালে সই হয়েছিল। 1985-তে চায়নাকে এই ট্রিটিতে নেওয়া হয়। এর আগে এশিয়ার কোনো দেশকে কিন্তু এই ট্রিটিতে নেওয়াই হয়নি। আর ইন্ডিয়া নিজের অধিকারের জায়গাটা আদায় করে নিয়েছিল ইন্দিরা গান্ধীর লিডারশিপে। 1984-তে আরও একটা অ্যাচিভমেন্ট ইন্ডিয়া অ্যাচিভ করে, সেটা হলো ইন্ডিয়ার যে ফার্স্ট এক্সপেডিশনটা গেছিল 1982 জানুয়ারিতে, তারা সেখানে একটা শীত কাটালো। আপনারা ভাববেন এতে আর এমন কি আছে, অ্যান্টার্কটিকাতে শীত কাটালো, এটা আবার অ্যাচিভমেন্টের কি আছে? যেখানে শীতকালে টেম্পারেচার -80 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে যায়, আর সেই সময় একটু অসাবধানতা কিন্তু ডেকে আনতে পারে মৃত্যু, সেখানে থেকে দেশের জন্য সায়েন্টিফিক রিসার্চ চালানো একটা অ্যাচিভমেন্ট। আর শীতকাল পড়লে কোনো দেশের সায়েন্টিস্টরাই কিন্তু সেখানে থাকতো না, সেখানে ইন্ডিয়ার সায়েন্টিস্টরা থেকে প্রথম সায়েন্টিফিক রিসার্চ করে দেখালো এবং সবাই সুস্থ ছিল। ইন্দিরা গান্ধীর হত্যার 2 মাস আগে অ্যান্টার্কটিকাতে ইন্দিরা গান্ধী আরও একটি রিসার্চ সেন্টার তৈরি করেন, আর তার নাম দেন দক্ষিণ গঙ্গোত্রী। এরপর পরপর বেশ কতগুলো রিসার্চ সেন্টার তৈরি হয়, যেমন 1988-তে মৈত্রী, 2012-তে ভারতী, আর বর্তমানে ভারতের সেখানে 40টির বেশি রিসার্চ স্টেশন রয়েছে। যেখানে গোটা ওয়ার্ল্ড ইন্ডিয়াকে পাত্তা দিত না, আজ সেখানে ইন্ডিয়ার সায়েন্টিফিক রিসার্চ ডমিনেট করছে। আজ ইন্ডিয়া ওয়ান অফ দ্য সুপার পাওয়ার। আর্জেন্টিনা, চিলি, আজ তারা কোনো কথা বলার সাহস পায় না ইন্ডিয়ার সামনে। আর যদি কিছু বলেও ফেলে, তাহলে তারা জানে অ্যান্টার্কটিকার বাইরেও একটা ওয়ার্ল্ড রয়েছে, আর সেই ওয়ার্ল্ডে ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স কতটা। রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্টার্কটিকা বিল পাস করেছে। এই বিল মেইনলি অ্যান্টার্কটিকাতে নেক্সট কি অ্যাকশন হবে ভারতের, তারই একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক বলা যায়। এসব সত্ত্বেও ইন্ডিয়াকে কিছু জিনিসের ওপর ফোকাস করতেই হবে, কারণ এখনো অনেক কিছু ইমপ্রুভমেন্ট করা রয়েছে। ইন্ডিয়াকে পোলার রিসার্চ ভেসেল নিজেদের দেশে বানানো উচিত। বর্তমানে আমরা তা নরওয়ে আর রাশিয়ার থেকেই আনাচ্ছি, কিন্তু এই ভেসেল যদি নিজেদের দেশে বানাতে পারি, তবে আমাদের খরচ কমবে এবং আমরা নিজেদের মতো টেকনোলজিও ইউজ করতে পারবো। আর টেকনোলজিতে তো DRDO কারোর থেকে আর কম না। এই ভেসেল বরফ কেটে যেতে পারে, সামনে কোনো আইসবার্গ থাকলে তাও বুঝতে পারে। আর এই ভেসেলে কিন্তু রিসার্চ সেন্টারের সমস্ত সায়েন্টিফিক যন্ত্রপাতিগুলোও নিয়ে যেতে সুবিধা। ইন্ডিয়াকে নিজেদের যে মৈত্রী রিসার্চ সেন্টারটা আছে অ্যান্টার্কটিকায়, যেটা 1988 সালে তৈরি হয়েছিল, সেটাও ঠিকভাবে মেরামত করতে হবে। এই ছিল ইন্ডিয়ার অ্যান্টার্কটিক রিজিয়নে জিরো থেকে হিরো হয়ে ওঠার একটা ছোট্ট গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।